তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 6-এর প্রথম পর্ব শুরু করতে চলেছি। আজকে আলোচনা করব মূল নিয়ে। দেখো, আমরা তো সবাই মূল কি সেটা আমরা চোখে দেখেইছি, যে গাছ যেটার সাথে মাটির সাথে আটকে থাকে সেটাই হলো মূল। আমরা যে যে খাবারগুলো মূল হিসাবে খেয়ে থাকি, হয়তো আমরা যে যে খাবার খেয়ে থাকি যেগুলো কিন্তু আসলে গাছের মূল, সেগুলো কি কি? ধরো গাজর, মূলো, বিট, এগুলো সবই কিন্তু গাছের মূল, যেগুলো আমরা খেয়ে থাকি। এবার আলোচনা করব এই মূল কাকে বলছে। যখন একটা ধরো ছোলা বীজ বা কোনো বীজ অঙ্কুরিত হচ্ছে, তখন সেই বীজ থেকে দুটো অংশ বার হয়। একটা হলো ভ্রূণমূল আর একটা হলো ভ্রূণমুকুল। এই যে ভ্রূণমূল, এই ভ্রূণমূলের যে অংশটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বড় হয়ে সেটা যখন মাটির সাথে আটকে যাচ্ছে, সেটাকে মূল বলছে। যদি একটা ছোলা বীজের কথা বলি, একটা এরকম ধরো ছোলা বীজ আছে, এই ছোলা বীজটা অঙ্কুরিত হলো, এখানে এরম একটা বার হয়, যেটা সাধারণত আমরা জানি সাদা রঙের, সেটাই আসলে হলো ভ্রূণমূল। ঠিক আছে, তাহলে এইটা হলো কি? ভ্রূণমূল। এই যে ভ্রূণমূলই পরে আরও বড় হয় এবং নিচের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে এইরকমভাবে রুট হিসাবে মূল হিসাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটা কাজ করছে উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখছে। তাহলে মূলের সংজ্ঞাতে কি বলবো? ভ্রূণাক্ষের নিম্নগামী। ভ্রূণাক্ষ মানে একটা বীজের ভিতরে যখন ভ্রূণ থাকে, ভ্রূণের অক্ষ মানে এই মাঝখান বরাবর অংশটা হলো ভ্রূণের অক্ষ। সেই ভ্রূণাক্ষের নিম্নগামী মানে নিচের অংশ থেকে বার হচ্ছে ভ্রূণমূল অংশ, এটা হলো ভ্রূণমূল। সেই অংশটাই যখন পরে বর্ধিত হচ্ছে এবং পরিণত রূপকে বলছে মূল। মূলের সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবে। তাহলে ভ্রূণাক্ষ মানে বীজের ভিতরে থাকছে ভ্রূণ, সেই ভ্রূণের অক্ষ বরাবর যে নিচের দিকের অংশ, ভ্রূণাক্ষের নিম্নগামী অংশ, যেটা পরে এরকমভাবে ছোট হয়ে যেটা জার্মিনেট করছে। ছোলা বীজের ক্ষেত্রে যেমন তোমরা দেখেছো যে সাদা রঙের একটা যে কল বার হয়, আমরা চলতি কথায় বলি, সেইটাই পরে ক্রমশ বড় হচ্ছে এবং পরিণত হচ্ছে, সেইটাকেই বলছে হলো মূল। একটা আদর্শ মূলের টার্মটা ভালো করে মনে রাখবে। একটা আদর্শ মূল, কেন আদর্শ মূল বলছি ক্রমশ বলবো পরে। একটা আদর্শ মূলের 4টে অংশ থাকে। কি কি সেই অংশগুলো? কি কি? প্রথমটা হলো মূলত্র, এইটা হলো মূলত্র। এই অংশটা হলো বর্ধনশীল অংশ। এই যে রোমশ অংশ, এটা হলো মূলরোম। আর এই যে অংশ, যে অংশে ডালপালা বার হয়েছে, এই অংশ, এইটা হলো স্থায়ী অংশের মধ্যে পড়ে। তাহলে আদর্শ মূলের 4টে অংশ। মূলত্র নিচ থেকে বলবো, মূলত্র, বর্ধনশীল, মূলরোম আর স্থায়ী। মূলত্র অংশটা দেখো অনেকটা টুপির মতো দেখতে। এই যে টুপির মতো উদ্ভিদের মূলের গোড়ায় যে অংশ থাকছে, সেটাকে বলছে হলো মূলত্র। এটাকে ইংলিশে বলে হলো রুট ক্যাপ। ক্লিয়ার? এবার এটা হলো স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে। কেন রুট ক্যাপ বলছি মানে বুঝতে পারবে পরে। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলত্র থাকে। তাহলে জলজ উদ্ভিদের ক্ষেত্রে কি? জলজ উদ্ভিদের ক্ষেত্রে মূলজেব থাকছে। ঠিক আছে, এটাকে বলে হলো রুট পকেট, সেটা থাকছে। ঠিক আছে, তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই মূলত্র অংশটা দেখা যাবে। কীরকম দেখতে? অনেকটা টুপির মতো দেখতে এই অংশটা। এই অংশের কাজ কি? প্রথম যে কাজ, এইটা হলো এই অংশের যে আবরণী কলা থেকে, মানে বাইরের যে আবরণ রয়েছে, সেই অংশটা থেকে একরকম পিচ্ছিলকারক পদার্থ বার হয়, যেটা এই যে বর্ধনশীল অংশ, বর্ধনশীল নামটা থেকে কি বুঝছো? যে অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এই বর্ধনশীল অংশটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, বড় হবে, তখন সেটা যাতে মাটির মধ্যে ঘর্ষণটা ওকে মানে মূলকে ক্ষতিগ্রস্ত না করে, সেই জন্য এই যে মূলত্রের যে আবরণী বা মূলত্রের আশেপাশের যে অংশ, আবরণ অংশটা থেকে একটা পিচ্ছিলকারক পদার্থ বার হয়, যাতে মূলের মধ্যেই মানে এই জিনিসটা ঘর্ষণ কম হয় এবং মূলটা ভেতর দিকে এগিয়ে যেতে পারে। ক্লিয়ার? তাহলে মূলত্র অংশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কাজটা কি? যে মূলটা যখন মাটির মধ্যে বৃদ্ধি পাবে, তাকে ঘর্ষণজনিত যে আঘাত হতে পারে, মানে ঘষা লেগে যেতে পারে মাটির মধ্যে, মূলটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা থেকে এই মূলত্রটা রক্ষা করছে। কিভাবে রক্ষা করছে? এই মূলত্র অংশ থেকে একটা পিচ্ছিলকারক পদার্থ বার হচ্ছে, যেটা মূলকে মাটির মধ্যে এগিয়ে যেতে সাহায্য করছে। ক্লিয়ার? এটা হলো মূলত্র বা রুট ক্যাপ। এটা স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে, মানে যে সমস্ত উদ্ভিদগুলো ডাঙায় আছে, যে সমস্ত উদ্ভিদগুলো জলে ভেসে আছে, যেমন ধরো কচুরিপানা, এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়? রুট পকেট বা মূলজেব দেখা যায়।
আরও একটা তথ্য দিয়ে রাখি, এই যে মূলত্র, এটা কেয়া গাছের যখন দেখব, কেয়া গাছের মূলত্রর ক্ষেত্রে সেটা বহুস্তরী হয়, অনেকগুলো লেয়ার হয়। এক্ষেত্রে মূলত্র একটা লেয়ারেই হচ্ছে, একটাই হচ্ছে, কিন্তু কেয়া গাছের মূলের ক্ষেত্রে সেটা অনেকগুলো হয়। এর পরের যে অংশ সেটা হলো বর্ধনশীল। দেখো বর্ধনশীল অংশে কিছু নেই, নামটা থেকে বুঝতে পারছো এই অংশটা কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাটির মধ্যে ক্রমশ এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে নামটা থেকেই বুঝতে পারবে, কাজ আলাদা করে মুখস্থ করবার প্রয়োজন নেই, কারণ মূলের যে বর্ধনশীল অংশ, দ্বিতীয় অংশ, সেটা বর্ধনশীল অংশ, এটা মাটির মধ্যে মূলকে আরও গভীরে যেতে সাহায্য করে। এবার মূল যত গভীরে যাবে কি হবে, গাছটা তত ভালোভাবে মাটির সাথে আঁকড়ে থাকবে, গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম হবে, গাছটা অনেক বেশি স্থায়ী হবে। তারপরের যে অংশ সেটা হলো মূলরোম অংশ। নামটা থেকেই বুঝতে পারছো এরকম রোম থাকে। এই যে মূলরোম অংশের মাধ্যমে ওরা কি করে, জল গ্রহণ করে এবং জলে দ্রবীভূত যে খাদ্য লবণ সেটা গ্রহণ করে, এই অংশটা। এরপরের যে অংশ সে অংশটা হলো স্থায়ী অংশ। এই স্থায়ী অংশ থেকেই বিভিন্ন যে শাখা প্রশাখাগুলো বার হয়েছে, এগুলো সবই স্থায়ী অংশটা থেকে বার হয়েছে। যেহেতু স্থায়ী অংশটার থেকে শাখা প্রশাখা এগুলো বার হচ্ছে, এবং দেখো শাখা প্রশাখার গায়েও কিন্তু আমি এরম মূল রোমগুলো এঁকেছি, মানে এই শাখাটারও যদি দেখি এটারও কিন্তু স্থায়ী অঞ্চল আছে, মূলরোম অঞ্চল আছে, বর্ধনশীল এবং মূলত্র সমস্ত অঞ্চলই আছে। ঠিক আছে, মানে শাখাটাও একটা ইন্ডিভিজুয়াল রুট হিসাবেও তুমি দেখতে পারো। যে অংশটা থেকে শাখা প্রশাখা বার হচ্ছে, যত বেশি শাখা বা প্রশাখা বার হবে, উদ্ভিদটা মাটির মধ্যে তত শক্ত হয়ে আঁকড়ে থাকবে, মাটিটাকে আঁকড়ে থাকবে। ঠিক আছে, তাহলে উদ্ভিদকে কি করছে, যে উদ্ভিদকে সাপোর্ট করছে এই স্থায়ী অঞ্চলটা, মাটির মধ্যে দৃঢ়ভাবে আটকে থাকতে সাহায্য করছে। তাহলে এইগুলো হলো আদর্শ মূলের 4টে অংশ। এখন আলোচনা করব মূল উৎপত্তি অনুযায়ী, উৎপত্তি হচ্ছে কোথা থেকে, সেই অনুযায়ী মূলকে সাধারণত দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো স্থানিক মূল আর একটা হলো অস্থানিক মূল। স্থানিক মূল উৎপন্ন হয় ভ্রূণ মূল থেকে, মানে যেরকম ছবিতে আগে দেখালাম, ভ্রূণ মূল হচ্ছে মানে একটা বীজের ভিতরে থাকছে ভ্রূণাক্ষ, সেই ভ্রূণাক্ষের নিচের অংশ থেকে বার হচ্ছে হলো ভ্রূণমূল, সেই ভ্রূণমূলটাই বড় হয়ে মানে যে মূলে পরিণত হচ্ছে সেটাই হলো স্থানিক মূল, যেটা আমরা দেখতে পাই আম, বট, নিম, পুঁই, পালং, ছোলা এ সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে। এরপর আসবো হলো অস্থানিক মূল কাকে বলে। অস্থানিক মূলের ক্ষেত্রে ভ্রূণ মূল ছাড়া অন্যান্য যে কোনো জায়গা দিয়ে যখনই মূল বার হবে সেটা হলো অস্থানিক মূল। এরকমও হতে পারে একটা উদ্ভিদের ক্ষেত্রে প্রধান যে মূল সেটা কিন্তু স্থানিক মূল, কিন্তু অন্যান্য স্থান থেকে যেটা বার হচ্ছে সেটা অস্থানিক মূল। যেমন ধরো বট গাছের ঝুড়ি নিশ্চয়ই তোমরা দেখেছো, সেই বট গাছের ঝুড়ি কিন্তু অস্থানিক মূল। এবার দেখো ঝুড়িটা কি হচ্ছে, বট গাছের ডাল থেকে নামে, শাখা থেকে বার হয়, সেই জন্যই সেটা অস্থানিক মূল, সেটা ভ্রূণ মূল থেকে বার হয়নি। কিন্তু বট গাছের যে প্রধান যে মূল, যেটার সাহায্যে বট গাছ মাটির সাথে আটকে আছে, সেটা কিন্তু স্থানিক মূল। তাহলে দেখো বট গাছ একটাই উদ্ভিদ, সেটার যে মূল সেটা হলো স্থানিক মূল, আর সেটার যে ঝুড়ি নেমেছে বট গাছে সেটা হলো অস্থানিক মূল। ঠিক এইরকম খেয়াল করে দেখবে আখ গাছে, ভুট্টা গাছের, বাঁশ গাছে, পাথরকুচি গাছের পাতার কিনারা থেকে বার হয়, বিগনিয়া গাছের পাতার শিরা থেকে বার হয়, এগুলো সমস্ত হলো অস্থানিক মূলের মধ্যে পড়ে, কারণ এগুলো কোনোটাই ভ্রূণ মূল থেকে তৈরি হয়নি। আখ, বাঁশ এগুলো থেকে দেখবে পর্ব অংশ থেকে বার হয় যে মূল। বট গাছের ঝুড়ি তো শাখা থেকে বার হচ্ছে, সেটাও তাই। পাথরকুচি গাছের ক্ষেত্রে পাতা থেকে বার হচ্ছে। তাহলে এগুলো সমস্ত যেহেতু ভ্রূণ মূল থেকে তৈরি হচ্ছে না, সেজন্য এগুলো সমস্ত অস্থানিক মূলের মধ্যে পড়ছে। আচ্ছা, গুচ্ছমূলও কিন্তু এক ধরনের অস্থানিক মূলই বলা হয়। এবার গুচ্ছমূলটা কি সেটা বলে দিই। এদের ক্ষেত্রে ভ্রূণমূল থেকে মূল তৈরি হয়, কিন্তু সেই মূলটা কিছুদিন পর মারা যায়, তারপর গুচ্ছাকারে মূল বার হয়, সেটা হলো ভ্রূণমূল। যেমন ধরো ধান, পেঁয়াজ, ভুট্টা, ঘাস এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলোও কিন্তু সমস্ত অস্থানিক মূলের মধ্যে পড়ছে। এখন আলোচনা করব এই যে মূল, সেটা কখনো কখনো কোনো পরিস্থিতিতে সেটা বদলে যায়, সেই জাতীয় মূলগুলোকে বলা হয় পরিবর্তিত মূল। কোন কোন কারণে বদলে যেতে পারে, সেটা হতে পারে কোনো যান্ত্রিক
কাজের জন্য, সেটা শারীরবৃত্তীয় কোনো কাজের জন্য বদলে যেতে পারে, সেটা খাদ্য সঞ্চয়ের জন্য বদলে যেতে পারে। এইগুলোর উপর ভিত্তি করে এই যে পরিবর্তিত মূলকে প্রধান দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো পরিবর্তিত স্থানিক মূল আর একটা হলো পরিবর্তিত অস্থানিক মূল। পরিবর্তিত স্থানিক মূল মানে এক্ষেত্রে স্থানিক মূলটা বদলে গেছে কোনো না কোনো কারণে। এইটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তন আর একটা হলো শারীরবৃত্তীয় কাজের জন্য পরিবর্তন। খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তনে প্রথম হলো মূলাকার হয়ে যায়, মানে মূলের আকারটা মূলর মতো হয়ে যাচ্ছে, শাঙ্খবাকার হয়ে যাচ্ছে সেটা গাজরের ক্ষেত্রে, শালগমাকার হয়ে যাচ্ছে বিট বা শালগমের ক্ষেত্রে, ঠিক আছে। আর শারীরবৃত্তীয় কাজের জন্য যে স্থানিক মূল বদলে যাচ্ছে সেটা হলো শ্বাসমূল, যেগুলো সুন্দরবন জাতীয় অঞ্চলে দেখা যায়, যেখানে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি, সেক্ষেত্রে প্রধান মূলটাই মাটির নিচে প্রবেশ করে, কিন্তু ক্ষেত্রে মূল মাটির নিচে থাকে না, আবার ওপর দিকে ঘুরে উঠে আসে, কারণ সেই যে মাটি, সেই মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। সেই মাটির ভিতরে কোনোভাবেই মানে বাতাস প্রবেশ করে না, সেই কারণে সেই মূলটা ওপরে উঠে আসে বাতাসের জন্য। এই মূলগুলোকে শ্বাসমূল বলা হয় বা নিউম্যাটোফোর বলা হয়, ঠিক আছে। এই যে দুটো ভাগ করা হচ্ছে। তারপর হলো পরিবর্তিত অস্থানিক মূল, মানে এক্ষেত্রে অস্থানিক মূলটা বদলে গেছে। সেটারও দুটো কারণ, একটা হলো যান্ত্রিক কাজের জন্য আর একটা হলো শারীরবৃত্তীয় কাজের জন্য। যান্ত্রিক কাজ মানে উদ্ভিদকে যান্ত্রিকভাবে কোনো না কোনোভাবে সাপোর্ট দেওয়ার জন্য, মানে ধরো গাছটা হেলে যাচ্ছে বা গাছটা খুব বড় হয়ে গেছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য এই জাতীয় মূলগুলোর পরিবর্তন হয়েছে। যেমন বট গাছের স্তম্ভমূল দেখা যায়, কেয়া, আখ, ভুট্টা গাছের ক্ষেত্রে ঠেসমূল দেখা যায়, কারণ গাছগুলো এরকমভাবে বেঁকে যায়, এক্ষেত্রে এরকমভাবে ঠেসমূল বার হয়। আরোহী মূল দেখা যায় পান, গজ, পিপুল, এই সমস্ত উদ্ভিদে। এরপর হলো শারীরবৃত্তীয় কাজের জন্য, মানে শরীরের বিভিন্ন কাজের জন্য যখন মূল বদলে যাচ্ছে, সেটা হলো চোষক মূল দেখা যাচ্ছে, যেমন ধরো স্বর্ণলতা গাছে। পরাশ্রয়ী মূল দেখা যাচ্ছে, যেমন ধরো তোমার রাসনা, তোমার অর্কিড, এগুলোতে। আত্তীকরণ মূল দেখা যাচ্ছে গুলঞ্জ গাছের ক্ষেত্রে। তারপর হলো জলজ মূলও দেখা যায় বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এইভাবে এই যে এত রকম পরিবর্তন হচ্ছে। এবার তোমরা বলবে যে এই জিনিসটা হয়তো এতটা ডিটেল তোমাদের বইতে নেই, আমি কেন এরকমভাবে পড়িয়ে দিলাম, কারণ তোমাদের বইতে 100 পেজ, মানে তোমাদের বইতে পেজ 186-তে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোর জন্য এটা প্রয়োজন। এইটা পড়ে নিলে বুঝতে পারবে যে কোন কোন কাজের জন্য উদ্ভিদে কোনটা কোনটা স্থানিক মূল, কোনটা কোনটা অস্থানিক মূল, কোনটা কোনটা স্থানিক মূল হিসাবেও বদলে গেছে, কোনটা কোনটা অস্থানিক মূল হওয়ার পরেও সেটা পরিবর্তিত অস্থানিক মূল হয়ে গেছে। এই ছকটা থেকে আশা করি বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। পরের পর্বে আবার এর পরে যে কাণ্ড সেটা নিয়ে আলোচনা করব। আর পেজ 186 প্রশ্ন থেকে যদি কোনো প্রশ্ন না পারো আমাকে জানাতে পারো, আমি অবশ্যই জানিয়ে দেবো। যদিও বা সেটা আগের বছরে আমি পুরোটাই পেজ 186 যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি করিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা গিয়েও দেখে নিতে পারো, ক্লাস 7-এর লাইফ সায়েন্সের প্লেলিস্টে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।